রিস্টার্টবাসী, আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। অর্গানিক কেমিস্ট্রির 15 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ক্লাসটা শুরু করতে 2 মিনিট দেরি হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা 15 নম্বর লেকচারে, আমরা তো বিগত ক্লাসে অ্যালকোহল শেষ করেছি, আজকে আমরা খুবই ছোট একটা লেকচার নেব। আজকে লেকচারটা খুব একটা বড় হবে না। আজকে আমরা হলো গ্লিসারিন এবং ইথার পড়বো। কি পড়বো? হ্যাঁ, গ্লিসারিন এবং ইথার আজকে আমরা পড়বো। তো সবাই চলে আসো। কেউ একজন আমাদের মেসেঞ্জার গ্রুপে ইয়েটা দিয়ে দিও, লিঙ্কটা দিয়ে দিও, যেহেতু আজকে শুরু করতে দেরি হয়ে গেছে, অনেকে হয়তো আবার কিভাবে যে ক্লাস হবে কি হবে না কনফিউজ হইতে পারে। একটু লিঙ্কটিং দিয়ে দিও। হ্যাঁ, এখন আসো ভাইয়া, আমরা 15 নম্বর লেকচারে আজকে দাঁড়ায় আছি এবং আমাদের অর্গানিকের অনেকটুকু পথ শেষ, কিন্তু হ্যাঁ অনেকটুকু পথ আমাদের পড়া শেষ। তোমরা যদি কবির স্যারের বই দেখো, দেখবা যে বেশিরভাগ পেজে আমাদের বিচরণ হয়ে গেছে। যেমন ক্লোরোফর্ম পর্যন্ত দেখবা যে প্রায় বইতে 170 পেজের মতো। হ্যাঁ, বই টোটাল মনে হয় 130-এর দিকে অর্গানিক শুরু হয়েছে, অ্যান্ড 300 নম্বর পেজ পর্যন্ত হলো ক্লোরোফর্ম শেষ হয়েছে। তারপরে তো আমরা অক্সিজেন জাতকে আসি, অ্যালকোহল পড়ছি, অ্যালকোহলে আরও কয়েক পেজ যাবে, 10-14 পেজের মতো। আজকে আমরা গ্লিসারিন এবং ইথার পড়ব, এটা খুবই অল্প পড়া। হ্যাঁ, ফেনলের মধ্যে পড়াশোনা একটু বেশি, তো তাই আজকে ফেনলটা ধরবো না, কারণ ফেনল ধরলে আজকে শেষ করা যাবে না। এই জন্য আমরা ফেনলটা পরে পড়বো, আজকে অ্যালকোহল এবং ইথার পড়বো। হ্যাঁ ভাই, আর কয়টা লেকচার লাগবে? আর হলো আমাদের 8টা কি 9টা লেকচার লাগবে, ঠিক আছে? 8 থেকে 9টা লেকচার লাগবে আমাদের। ওকে, আসো ভাইয়ারা, আমরা পড়াশোনা শুরু করে দেই নাকি? ওকে, দিয়েছি ভাইয়া, ধন্যবাদ। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই চলে আসো, চলে আসো। 74 পেজ নোট লিখছি ইতিমধ্যে, গুড। নোটের মধ্যে আরও অনেক কথা অ্যাড করবা। হ্যাঁ, বই থেকে আরও কিছু মেকানিজমের নিচে যে বাংলা লেখা টিকা, আমি তো অনেক বেশি বাংলা লিখি না, তো সেগুলো তোমরা অ্যাড করবা, তাইলে দেখবা যে নোটটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি এনরিচড হবে। ঠিক আছে, আরও সুন্দর হবে, আরও এনরিচড হবে। ইজি ইজি, অর্গানিক একটা সহজ সাবজেক্ট, সহজ একটা অধ্যায়। আমরা অর্গানিক নিয়ে কখনোই প্যারা খাবো না ইনশাল্লাহ। খুব ভালো করে অর্গানিকটা পড়তে হবে। ওকে, এখন আসো ভাই, আমরা কি দিয়ে শুরু করব আজকে? আজকে আমরা শুরু করব গ্লিসারিন দিয়ে পড়াশোনা শুরু করব। ঠিক আছে, গ্লিসারিন দিয়ে আমরা পড়াশোনা শুরু করব আজকে। গ্লিসারিন, আসো গ্লিসারিন। তো গ্লিসারিন, ওকে, গ্লিসারিন। গ্লিসারিনের সর্বপ্রথম আমরা যদি একটু প্রস্তুতিটা দেখি। হ্যাঁ, গ্লিসারিনের আসলে প্রস্তুতি একটাই বইতে আছে, তবে ওকে আরো অনেকভাবে বানানো যায়। চিনি থেকেও চাইলে তুমি গ্লিসারিন বানাইতে পারো, চিনি থেকেও গ্লিসারিন বানানো যায় চিনিকে ফার্মেন্টেড করলে, কিন্তু আমরা চিনি থেকে বানাবো না। আমরা আজকে প্রথমে বানাবো হলো, প্রথমে বলতে একটাই প্রস্তুতি শিখবো, তো এটা হলো তেল বা চর্বি থেকে আমরা বানাবো। কি থেকে বানাবো? তেল বা চর্বি থেকে। তেল বা চর্বি থেকে আমরা গ্লিসারিন বানাবো। তো কিভাবে? প্রথমে বলো তো ভাইয়া, তেল বা চর্বির সংকেত কি? তোমরা ছোটবেলায় পড়ছো। তেল বা চর্বির সংকেত হলো এই যে CH2 COOR COOR COOR। এটা কিসের সংকেত? এটা হলো তেল অথবা চর্বির সংকেত, এবং এখানে আর মানে তো হলো একটা শিকল। এই শিকলটা কত হয় মনে রাখবা, আর হলো 12 থেকে 18 কার্বন বিশিষ্ট হয়। 12 থেকে কত কার্বন বিশিষ্ট হয়? 12 থেকে 18 কার্বন বিশিষ্ট হয়। এটা হলো আমাদের তেল বা চর্বি। এখন এই তেল বা চর্বির সাথে আমরা কার রিঅ্যাকশন দিব? তেল বা চর্বির সাথে আমরা 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, একটা ক্ষার। এখানে RCOO দেখা যায়, তো এখানে কি হবে? সোডিয়াম আর OH, সোডিয়াম প্লাস OH মাইনাস, তারা কি করবে? এই যে RCOO আছে না, এই RCOO, 3টা RCOO, এই যে RCOO এরকম কয়টা আছে? 3 অণু আছে, 3 অণু RCOO, এটা যুক্ত হবে 3টা সোডিয়ামের সাথে। কার সাথে?
তিনটা সোডিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে এখানে যেটা বাকি আছে, আর এখানে যেটা বাকি আছে সেটা কি? এখানে বাকি আছে CH2 CH2, এখানে বসে যাবে তিনটা OH, এখানে বসে যাবে কি তিনটা OH। তাহলে ভাইয়া এই যৌগটার নাম কি জানো? এটাকে বলা হয় সাবান। ঠিক আছে, আসলে এই বিক্রিয়ার প্রধান উৎপাদ কিন্তু সাবান। আর এই যে এইটা যেখানে তিনটা OH আছে, আমরা সংকেতটা আগেও তোমাদেরকে দেখাইছিলাম, এটার নাম হলো গ্লিসারিন। এটার নাম কি? এটার নাম হলো গ্লিসারিন। তাহলে ভাইয়া তেল বা চর্বি থেকে যেই বিক্রিয়াটা দেওয়া হয় এটার প্রধান উৎপাদ কিন্তু সাবান, এবং গ্লিসারিন কিন্তু একটা বাই প্রোডাক্ট। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটার নাম হলো সাবানায়ন বিক্রিয়া। ঠিক আছে, সাবানায়ন বিক্রিয়া। সাবানায়ন বিক্রিয়া মানে যেই বিক্রিয়া দ্বারা সাবান প্রডিউস করা হয় সেটাকে সাবানায়ন বিক্রিয়া বলে। তোমরা একটু লিখো, আমি হলো আইপ্যাডটা কোথায়, আইপ্যাড একটু ওপেন করি তোমাদের কমেন্টটা দেখার জন্য। ওকে, সাবানায়ন বিক্রিয়াটা একটু লিখে ফেলো ভাইরা। সাবানায়ন। ওকে, কি অবস্থা তোমাদের? এই বলো, বুঝতে পারছি কিনা? এটা কিন্তু ছোটবেলায় ছিল এই বিক্রিয়াটা। ওকে, কয়টা স্লাইড গেল? এটাই প্রথম স্লাইড, এটাই প্রথম স্লাইড। এই আজকে বাকিরা কই? ক্লাসে এত কম কেন? বাকিরা কোথায়? বারো থেকে 18 কি মানে? আর মানে তো হলো একটা কার্বন শিকল। তো আর এর মান তুমি 1 2 বসাই দিলে হবে না। আর এর মান মিনিমাম 12 থেকে 18 কার্বন বিশিষ্ট হইতে হবে। মানে এই যে আর শিকলটা, আর যে শিকলটা, আর কি, আর হলো যে অ্যালকাইল মূলক, এটা হইতে হবে 12 থেকে 18 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের চর্বি। চর্বিতে বেসিক্যালি 12 থেকে 18 কার্বন বিশিষ্ট থাকে, সেখান থেকে তো পরে সাবান হয়। ঠিক আছে ভাই, আমাদের কলেজে মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ নীতির বাংলা লিখে দিছিল, সেটা গ্রুপে দিব কি? আপনি একটু চেক করে দিতেন যদি। এটা গ্রুপে দেওয়ার কিছু নেই, এটা ইয়ে করবা, বইয়ের সাথে মিলাবা। ঠিক আছে, মেন বই তো আছেই এগুলা। হ্যাঁ, তাও তুমি গ্রুপে দিতে পারো, ওই যে চ্যাট গ্রুপে দিতে পারো, ওইখানে আমরা সবাই দেখে নেব। হ্যাঁ, এগুলা হলো মেন বই। আমি তোমাদেরকে বারবার বলি কবির স্যারের বইটা পড়বা, আমাদের বইয়ের সাথে আমাদের কন্টেন্টের মিল পাবা। ঠিক আছে, তাহলে দেখবা যে খুব ইজিলি জিনিসটা শিখতে পারবা। এখন বলো, লেট হয়ে গেল? এই বিক্রিয়ায় কি কোনো প্রভাবক থাকে না? না, দরকার নেই। CH2 হবে না উৎপাদে? CH2 কোথায়? কোথায় CH2? এই যে এগুলো তো CH2, কিন্তু এখানে তো CH2 হবে না, এখানে তো CH শুধু। ভুল করেছি নাকি? কোথায় লেখা? এই তো এই আর সি ও, এটা তো চলে গেল। বলো, এই যে RCOON, এই পর্যন্ত এটা সোডিয়ামের সাথে চলে গেল। সাজাদ, কনফিউশন কোথায় বলো তো? বলো বলো বলো। এক্সাম রেজাল্ট দিন? হ্যাঁ, এক্সাম রেজাল্ট আসে। আমি মুগ্ধকে তৈরি করতে বলছো, আমাকে এখনো পাঠাই নাই, দিয়ে দিব। হাজারি স্যারের বই খুলে দেখছি যে কোনো কিছু মিল পায় না। আমি হাজারি স্যার পড়তে বলছি তোমাদেরকে? হাজারি স্যারের বইয়ের পরের জিনিসগুলো আগে আছে, আগের জিনিসগুলো পরে আছে এলোমেলো, এজন্য বলছি হাজারি স্যার পড়তে পারবা না। এজন্য বলছি হাজারি স্যার পড়তে প্যারা হবে। তাও হাজারি স্যার খোলো কেন? এ সবাই লিখছি? বলো, সবাই লিখছি কিনা? ওকে, এবার আসো ভাই, আমরা আমরা এটা লিখলে আমরা এখন যেটা করব সেটা হলো, ওকে, গ্লিসারিন দিয়ে বোম বানানো যায় না? হ্যাঁ, ডিনামাইট বানানো যায়। ওকে, আমরা পরের বিক্রিয়ায় চলে আসি। এখন দেখো, এই গ্লিসারিনের এই প্রস্তুতিটা মাথায় রেখো, তেল বা চর্বির সংকেত এটা বিভিন্ন জায়গায় আসে,
তেল বা চক্রান্ত চর্বির সংকেত কি, বা এমসিকিউতে আসে সাবানের সংকেত কি, হ্যাঁ, আর গ্লিসারিনের সংকেত তো ইজি, এটা তো পারবে। এখন আমরা রূপান্তর জানার জন্য আমাদেরকে একটা জিনিস আমরা একটু শিখে রাখবো। ধরো তোমাকে বললো যে তুমি ক্যালসিয়াম কার্বনেট থেকে ডিনামাইট বানাও। একাডেমিকে এটা দরকার নাই, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর থেকে তোমাকে ডিনামাইট বানাইতে বললো। হ্যাঁ, যদিও এত বড় কিছু বলে না, বাট আমরা এইটার সাথে একসাথে অনেকগুলো বিক্রিয়া শিখতে পারবো। তো ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার প্রথমেই টার্গেট থাকবে যে ভাইয়া আমি যেটা করব এখান থেকে আগে জৈব যৌগ বানাই। কারণ ক্যালসিয়াম কার্বনেট থেকে জৈব যৌগ বানাইতে হলে কি করতে হয়, প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন দিয়ে বিজারণ যখন করা হয় তখন ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয় এবং কি তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়। তারপরে এই যে ক্যালসিয়াম কার্বাইড আছে তার সাথে আবার কি দেয়া হয়, পানি দেয়া হয়। পানি দিলে এটা কি প্রডিউস করে, এটা প্রডিউস করে হলো CH ট্রিপল বন্ড CH, এটা তৈরি করে ইথাইন। এখন ইথাইন তৈরি করলে আমার তো টার্গেট ইথাইনে না, ইথাইন আর ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমার তো টার্গেট ইথাইনে না, আমার টার্গেট কোথায়, আমার টার্গেট হলো আমি গ্লিসারিনে যাব। গ্লিসারিন কত কার্বনের যৌগ, গ্লিসারিন 3 কার্বনের যৌগ, গ্লিসারিন 3 কার্বনের যৌগ। তো আমরা ধীরে ধীরে ওই দিকে যাত্রা শুরু করি। আমি যদি এই ইথাইন থেকে, সবাই একটু সামনে থাকো, কেউ লিখিও না, আমাদের পুরাতন বিক্রিয়াগুলোকে জাস্ট আমরা একটু রিমেম্বার করতেছি। আমি যদি এখানে হাইড্রোজেন দেই এবং আমি যদি নিকেল অথবা প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস দেই, তাহলে তোমরা আমাকে বলো তো আমি এখান থেকে কি পেতে পারি, আমি এখান থেকে পাবো হলো ইথেন, আমি এখান থেকে কি পাবো, ইথেন পাবো। এবার এই ইথেনে যদি আমি ক্লোরিনেশন করি, ক্লোরিনেশন মানে কি, ক্লোরিন দিব, সূর্যালোক দিব, তাহলে কিসে যেন পরিণত হয়, তারা অ্যালকাইল হ্যালাইডে পরিণত হবে, CH3 CH2Cl। এই যে একটা হাইড্রোজেন গিয়ে ক্লোরিন বসে গেল, অ্যালকাইল হ্যালাইড। তো আমার তো ভাই টার্গেট হলো আমি 3 কার্বন বানাবো। 3 কার্বন বানানোর জন্য আমি যেটা করলাম যে দেখেন এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড RX, তার সাথে আমি আরেকটা RX এর বিক্রিয়া দিই, মানে CH3Cl এর একটা বিক্রিয়া দিই, CH3Cl, তার সাথে যদি আমি সোডিয়াম দিই এবং শুষ্ক ইথার দিই, সোডিয়াম দিলাম, শুষ্ক ইথার দিলাম, এটা একটা উডস ফিটিক বিক্রিয়া। এখানে যেটা হবে মেইন উৎপাদ কি হবে, এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, টোটাল কত কার্বন, টোটাল 3 কার্বন আছে এবং এখানে 3 কার্বনের একটা অ্যালকেন প্রডিউস হবে। আমরা যে উডস দেখছিলাম এটা সেই উডস, এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, টোটাল 3 কার্বন। সোডিয়াম দিলে সোডিয়াম, এখানের ক্লোরিন নিয়ে যাবে, শুষ্ক ইথার মিডিয়ামে এই বিক্রিয়াটা দিবে। কোন মিডিয়ামে বিক্রিয়া দিবে, শুষ্ক ইথার মিডিয়ামে এই বিক্রিয়া দিবে। এবার আমি যেটা করলাম যে ভাই এটাকেই আবার ক্লোরিনেশন দিই, ক্লোরিন দিলাম, সূর্যালোক দিলাম, তাহলে কি প্রডিউস হবে, এখানেও আবার হলো আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস হবে। তারপরে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি দিলাম কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক দিলাম। অ্যালকোহলিক দিলে কি হয়, অ্যালকোহলিক দিলে অপসারণ ঘটে এবং এখানে তখন প্রডিউস হবে আবার একটা অ্যালকিন। এই যে অ্যালকিন, এখান থেকে আর এখান থেকে অপসারণ ঘটে কি প্রডিউস হয়ে যায়, অ্যালকিন ঘটে যায়। তারপরে এই অ্যালকিনের সাথে আমি যদি এবার পানি সংযোজন করি, কি সংযোজন করতে চাচ্ছি আমরা, এটার সাথে দাঁড়াও, আরো কি কিছু সহজে করা যায়, এটার সাথে আমরা আবার ক্লোরিন দিই। হ্যাঁ, কোথায় আমরা জাস্ট যাচ্ছি, কোথায় যাচ্ছি দিন শেষে একটু দেখি। এটার সাথে যদি আবার ক্লোরিন দেই, ক্লোরিন দিলে কি হবে, ক্লোরিন দিলে তুমি দেখো এখানে তো এগুলো অ্যালকিন, তাদের ক্লোরিনেশন হয় না। ক্লোরিনেশন কার হয়, ক্লোরিনেশন হয় অ্যালকেনের। এই যে অ্যালকেনের কার্বন কিন্তু এটা CH3, তো তুমি দেখবা যে CH2Cl CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, এটা হলো আরেকটা ক্লোরিনেশন দিলাম আমি। এখন আরেকটা ক্লোরিনেশন দেওয়ার পরে আমার
এরপরে আমি কি করব, এরপরে আমি এই যৌগের সাথে বিক্রিয়া দিলাম HOCl এর। দেখো একটার পর একটা দিতেই আছে, হ্যাঁ, HOCl এর। এখন HOCl এটা ভাঙে কিভাবে জানা আছে? HOCl ভাঙে Cl মাইনাস OH প্লাস, Cl মাইনাস OH প্লাস। এখন Cl মাইনাস আর OH প্লাস যদি হয়, এই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? Cl মাইনাস আর OH প্লাস হলে দেখো এই বিক্রিয়ার প্রোডাক্ট হবে, এখানে কি আছে, পাই বন্ড আছে না? দেখো আমি এইভাবে লিখি, CH2 লিখলাম, CH লিখলাম, CH2 লিখলাম। দেখো এখানে এই CH2 এর সাথে একটা ক্লোরিন আছে, এখানে যে পাই বন্ড আছে এটা ভেঙে যাবে। এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কে যুক্ত হবে? সেখানে OH যুক্ত হবে। আর যেখানে হাইড্রোজেন কম সেখানে কে যুক্ত হলো? সেখানে ক্লোরিন যুক্ত হইল। সেখানে ক্লোরিন যুক্ত হইল। এবার ক্লোরিন আছে, OH আছে। আচ্ছা দাঁড়াও, এখানে ভাঙাটা একটু ভুল হয়েছে, এখানে ভাঙাটা একটু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে একটু বলি। OHCl ছিল না, HOCl, ক্লোরিন প্লাস হবে, OH মাইনাস হবে। ক্লোরিন প্লাস হবে, OH কি হবে? মাইনাস হবে। কেন? কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কম। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন অপেক্ষা কম। অক্সিজেন 3.5, ক্লোরিন 3.0। তাহলে যেটা পজিটিভ সেটা বেশি হাইড্রোজেনে যাবে, যেটা নেগেটিভ ওইটা কম হাইড্রোজেনে যাবে। এখন ওইটা কিন্তু কোনো গ্লিসারিনের দেখা সাক্ষাৎ পাই নাই। গ্লিসারিনের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা ওকে জল দিব। কেমন জল দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয়। জল দিলে কি হয় ভাইয়া? জল দিলে আমরা সবাই জানি, জল দিলে নল হয়। জল দিলে কি হয়? জল দিলে নল হয়। এই যে 3টা OH, জল দিলে কি হয়েছে? জল দিলে নল হয়েছে। মাত্র তুমি কি পাইলা? মাত্র তুমি আমাদের গ্লিসারিনটাকে পাইলা, যেটা আমরা বানাইতে আসছিলাম। হ্যাঁ, মাত্র তুমি গ্লিসারিনটা পেয়ে গেলা। ওকে, এখন কথা হলো গ্লিসারিন তো ভাই দেখলাম আপনি বহুত নাটক করে একদম ক্যালসিয়াম কার্বনেট থেকে ধাপে 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 আনছেন। অনেকে হয়তো বুঝো নাই, না বুঝলে আমি এটা আবার ব্রিফ করব, প্যারানের কিছু নাই, আগে দেখতে থাকো। এরপরে ভাই গ্লিসারিন আসলে কি কি বিক্রিয়া দেয় এখন আমাদের সেটা একটু দেখার বিষয়। গ্লিসারিনের বিক্রিয়াগুলো হলো, গ্লিসারিন যদি তুমি প্রথমেই যেটা আছে, তুমি যদি গ্লিসারিনকে নাইট্রিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া দাও। কি সহযোগে? নাইট্রিক অ্যাসিড সহযোগে, মানে HNO3 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি তুমি দাও, নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা নাইট্রেশন বলি, সে কি করবে? সে এখান থেকে হাইড্রোজেনকে সরাই দিবে। হাইড্রোজেনকে যদি সে সরাই দেয়, যৌগটা কেমন হবে? CH2 CH CH2, দেখো O O O, হাইড্রোজেন সরে গিয়ে হাইড্রোজেনের জায়গায় কে বসবে বলো তো? নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে? নাইট্রিক অ্যাসিড ভাঙে হলো OH আর NO2। তো ভাই হাইড্রোজেন তো OH এর সাথে গিয়ে পানি বানাইলো, NO2 কি করবে? NO2 এদের সাথে ONO2 ONO2 ONO2, ঠিক আছে, NO2 অক্সিজেনের সাথে যুক্ত হলো। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হলো নাইট্রোগ্লিসারিন। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হলো নাইট্রোগ্লিসারিন। এখন ভাই নাইট্রোগ্লিসারিন, এটার ব্যাপারে একটা জিনিস মনে রাখবা, এই নাইট্রোগ্লিসারিন হলো ডিনামাইটের নাম শুনছো না তোমরা? ডিনামাইট, এটা হলো ডিনামাইট তৈরির প্রধান উপাদান। ডিনামাইট তৈরির এটা কি? প্রধান উপাদান, মানে মেইন উপাদান হলো নাইট্রোগ্লিসারিন। মেইন উপাদানটাই কি? মেইন উপাদানটাই হলো আমাদের নাইট্রোগ্লিসারিন। মেইন উপাদানটা নাইট্রোগ্লিসারিন। এটা আমরা বানাই ফেললাম। এবার আসো আর দুইটা বিক্রিয়া দিয়ে ওকে ছেড়ে দিব। আর দুইটা বিক্রিয়া হলো, আরেকটা বিক্রিয়া আছে যে বিক্রিয়ায় আমি ওর থেকে পানি বের করব। ঠিক আছে, পানি বের করব। এর থেকে যদি আমি পানি বের করতে চাই, এর থেকে যদি আমরা পানি বের করতে চাই, মানে মাইনাস পানি, এখান থেকে ধরো আমি পানি বের করতে চাই। পানি বের করতে হলে আমাকে প্রভাবক হিসেবে দিতে হবে P2O5, ফসফরাস পেন্টা হাইড্রোক্সাইড, অথবা পটাশিয়াম বাইসালফেট।
ঠিক আছে, KHSO4 হয় P2O5 অথবা KHSO4 দিতে হবে। এখন যদি আমি এটা দেই তাহলে এখানে প্রোডাক্টটা কি তৈরি হবে? এখানে খুব সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হয় এবং দেখো প্রোডাক্টটা আগে আমি লিখি, তারপর দেখো তোমরা বুঝতে পারো কিনা। প্রোডাক্টটা হলো CH2 ডাবল বন্ড CH CHO। এই যে CH2 CH CHO এই যৌগটার নাম হলো অ্যাক্রোলিন। এই যৌগটার নাম কি? অ্যাক্রোলিন। এবং মনে রাখবা অ্যাক্রোলিন কোনো ভালো জিনিস না, এটা একটা তীব্র দুর্গন্ধযুক্ত একটা জিনিস। এটা কেমন জিনিস? এটা তীব্র দুর্গন্ধযুক্ত একটা জিনিস এবং তুমি এটা দিয়ে কি করতে পারবা? শনাক্তকারী বিক্রিয়া হিসেবে এটাকে ব্যবহার করতে পারবা। এটাকে কি করতে পারবা? শনাক্তকারী বিক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারবা। তাহলে আমরা লিখে রাখলাম যে অ্যাক্রোলিন তীব্র দুর্গন্ধযুক্ত, এই কারণে গ্লিসারিন শনাক্তকারী বিক্রিয়া হিসেবে আমরা এই অ্যাক্রোলিন প্রস্তুতি বা পানি বের হয়ে যাওয়ার বিক্রিয়াটাকে আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আসো ভাই, এবার আসো। আচ্ছা, এখানে পানি যে বের করছি না, আরেকটা জিনিস মাথায় রেখো, এক অণু পানি বের করি নাই, এখানে কিন্তু বের হইতে 2 অণু পানি বের হয়। ঠিক আছে, 2 অণু বের হইলে এরকম পাবা। এরপরে আসো যে আমি এবার এটাকে একটু জারণ করে দিই। এবার একটু শখ হইলো যে আমি গ্লিসারিনকে জারণ করে দিব। এখন জারণ করার জন্য আমরা কাকে ইউজ করবো ভাইয়া বলো তো? ধরো যে কোনো একটা জারক দিয়ে K2CH2O7 সালফুরিক অ্যাসিড বা যে কোনো দিয়ে আমরা একটা তীব্র জারণ করলাম। তীব্র জারণ করলে অ্যালকোহল কিসে পরিণত হয় বলো তো? তীব্র জারণ করলে অ্যালকোহল পরিণত হয় জৈব অ্যাসিডে। এখন জৈব অ্যাসিডে পরিণত হলে এটাকে কেমন দেখাবে তোমাদের দেখাই। CH2 CH COOH OH OH। মানে তুমি যখন জারণ করবা একটা প্রান্তের OH COOH মানে জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে, বাকিরা কিন্তু রূপান্তরিত হবে না, বাকিরা যা ছিল তাই থাকবে। বাকিরা OH আকারে ছিল, OH আকারেই থেকে যাবে, বাকিগুলো এত তো আর জৈব অ্যাসিডে রূপান্তরিত হইতে পারবে না। এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হলো গ্লিসারিক অ্যাসিড। এই যৌগটার নাম হলো গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। এখন তোমাদের কাজেও তোমরা এটা দেখে দেখে আগে একবার তোলো, এখানে অনেক লেখা আছে। ঠিক আছে, তারপরে আমরা হলো এটা আবার রিভিশন করব, একদম হিজিবিজি হিজিবিজি। হ্যাঁ, কারণ এটা দেখে যদি বলে এখানে কি দেখতে পাচ্ছ, সে বলবে হিজিবিজি হিজিবিজি। দেখে দেখে একবার তোলো। একজন এখন এসে সালাম দিচ্ছে, এত পরে ক্লাসে আসলে হবে? এত পরে কি ক্লাসে আসলে হবে? সবাই লিখো, কেউ না লিখে বলো না যে লিখা ডান, লিখতে হবে কিন্তু। দেখি তোমাদের কি অবস্থা। ডান, তুমি এত তাড়াতাড়ি কিভাবে লিখছো? KHSO4, হ্যাঁ KHSO4। এইবার বলো কে কি বুঝো নাই, বলতে থাকো। লাইন হারাই ফেলছে আর বলে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, সোজা সোজা তীর চিহ্ন দেখো শুধু। তীর চিহ্ন দেখো। আবু তালহা ডান।
এ বুঝছো কে কে বলো, কে কে বুঝতে পেরেছো বলো। কারা কারা বুঝতে পেরেছো? নো প্রবলেম, ডান লেখা বুঝছি, সাথে সাথে লিখে দিয়েছে ওকে, বুঝতে পেরেছি। ওকে স্যার আরেকবার বলেন। হ্যাঁ আরেকবার বলবো। ওকে, এখানে আসলে তেমন কিছুই না। এখানে আমাদের পূর্বে শিখা অনেকগুলো বিক্রিয়াকে আমি জাস্ট মজা করলাম আর কি। মূলত আমাদের এখানে পড়াশোনা, মানে যেহেতু গ্লিসারিন পড়তেছি, মূলত পড়াশোনা এখানে শুরু, যে গ্লিসারিনের 3টা বিক্রিয়া শুধু আমরা জানছি। গ্লিসারিনের একটা বিক্রিয়া হলো গ্লিসারিন থেকে পানি বের করতে হয়, গ্লিসারিন থেকে 2 অণু পানি বের করতে হয়। 2 অণু পানি বের করা মানে কয়টা অক্সিজেন বের হবে? 2টা অক্সিজেন বের হবে আর 4টা হাইড্রোজেন বের হবে। সেটা বের করলে এটা বাকি থাকে। আর নাইট্রেশন আছে, আর হলো জারণ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু নাইট্রেশন, কারণ এখানে যে নাইট্রোগ্লিসারিন তৈরি হয় এটা আরেকটা বোমা, মানে ডিনামাইট, ঠিক আছে, বিস্ফোরিত হইতে পারে এগুলা। তো চিনি থেকে চাইলে গ্লিসারিন বানানো যায়। চিনির ফার্মেন্টেশন করলে তুমি গ্লিসারিন পাবা, আর গ্লিসারিনের নাইট্রেশন করলে তুমি ডিনামাইটের যে নাইট্রোগ্লিসারিন লাগবে সেটা পাবা। এভাবে কিন্তু হোমমেড বোমা চাইলে বানানো সম্ভব। হোমমেড বোমা চাইলে কি বানানো সম্ভব। তো আসো আমরা এখানে, আমার ব্যাত কোথায়, ব্যাত না পাইলে আসলে বোঝানো কঠিন। এখানে কি কি বিক্রিয়া করছে আমরা একটু দেখি। হুম, তোমরা উপরের যে বিক্রিয়াগুলা, বা নাইস একটা কমেন্ট করছিলাম, আপনি একটু চেক করেন। এত উপরের মেসেজ আসলে দেখা যায় না, ঠিক আছে। ওকে, বেশি উপরে উঠে গেলে দেখা যায় না। সব বিক্রিয়াই বলতেছি, দেখো এখানে প্রথম দিকে যে বিক্রিয়াগুলো দিছি এগুলো আসলে এমনি এমনি। প্রথমে আমরা তো এই পর্যন্ত ইথাইন জীবনে বানাইছি, ইথাইন থেকে অ্যালকেনও বানাইছি, অ্যালকেনের ক্লোরিনেশন দিলে অ্যালকাইল হ্যালাইড, সেটার আবার ড্রাই ইথার দিছি। কেন দিচ্ছি? কারণ আমরা জানি গ্লিসারিন তো 3 কার্বনের, সো আমরা 3 কার্বনের দিকে ধাবমান হয়েছি। আবার ক্লোরিনেশন করছি, আবার প্রোপাইল হ্যালাইড বানাইছি। অ্যালকোহল দিলে, জল দিলে নল হয়, আর অ্যালকোহল দিলে অপসারণ হয়, আবার অ্যালকিন বানাইছি। আবার অ্যালকিনের সাথে ক্লোরিন দিছি, তাইলে হলো এই কার্বনের মধ্যেও কি যুক্ত হয়েছে? ক্লোরিন যুক্ত হইতে পারছে, ঠিক আছে। এটার মধ্যে কি যুক্ত হইতে পারছে? ক্লোরিন যুক্ত হইতে পারছে। তারপরে হলো এখানে HOCl এর সাথে আমরা বিক্রিয়া দিছি। এখন HOCl এর সাথে বিক্রিয়া দিলে HOCl তো ভাঙবে কিভাবে? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0 আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5। তাহলে অক্সিজেন মাইনাস আর ক্লোরিন প্লাস, যেটা প্লাস, এই যে আমরা পড়ছি না যে অ্যালকিনের, এটাকে একটু বাঁকাই লিখলাম যাতে ফেনলের কাছাকাছি আসি, তো ফেনলের মতো দেখা যায় এরকম। এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে একটা OH আছে। আবার আমরা জানি যদি ক্লোরিন থাকে বা যে কোনো হ্যালোজেন থাকে, জল দিলে নল হয়। তো আমরা যখন নল বানাই ফেলছি, তার মানে এটা হলো আমাদের অ্যালকোহল। এটা কি? এটা হলো আমাদের অ্যালকোহল। ওকে, এখন এখন অ্যালকোহল মানে এটা হলো কি, এটা হলো আমাদের গ্লিসারিন। এখন এই গ্লিসারিনের দেখো 2 অণু পানি যখন আমি বের করব, সে কি করবে? সে হলো 4টা হাইড্রোজেন বের করতে হবে আর 2টা অক্সিজেন। ধরো এই যে 2টা অক্সিজেন, এই 2টা চলে গেল, 4টা হাইড্রোজেন, 1 2, এখান থেকে 2টা যাবে, তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল 4টা হইলো। তো 4টা হইলে দেখো OH OH সব তো চলে গেছে, এই 2 হাত থেকে এ এ চলে গেছে, তাহলে এখানে একটা কি তৈরি হইলো? ডাবল বন্ড তৈরি হইলো। তারপরে এখানে তো 2টা হাইড্রোজেন চলে গেছে, 2টা হাইড্রোজেনকে বের করে দিলে কি বাকি থাকে? OH। তো OH কে যদি আমি গুছাই লিখি তাহলে CHO, মানে অ্যালডিহাইড লিখতে হবে, তখন আর অ্যালকোহল আকারে থাকবে না, তখন অ্যালডিহাইড স্ট্রাকচারে চলে যাবে। এই যৌগের নাম হলো অ্যাক্রোলিন। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হলো অ্যাক্রোলিন। এটা তীব্র দুর্গন্ধযুক্ত একটা যৌগ এবং এটা একটা শনাক্তকারী বিক্রিয়া। তোমাকে যদি বলে তুমি
গ্লিসারিন শনাক্তকারী বিক্রিয়া লিখো, তুমি এই বিক্রিয়াটা লিখে দিবা। তারপরে হলো দেখো নাইট্রেশন যখন পড়ছি, নাইট্রেশনে আসলে কি হয় বলো তো? নাইট্রেশনে হলো নাইট্রেশনে কি হয়, নাইট্রেশনে হলো ওই যে OH মাইনাস আর NO2 প্লাসে ভাগ হয়, এবং তারা কি করে এই হাইড্রোজেনটা চলে যায় OH এর সাথে পানি বানাইতে, তাহলে ওই হাইড্রোজেনের জায়গায় কে বসে যাবে? NO2 প্লাস 3 বার বসে গেল, এটার নাম নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট তৈরির প্রধান উপাদান। আর যদি জারণ করে দাও তাহলে অ্যালকোহল জৈব অ্যাসিডে পরিণত, একটা অ্যালকোহল পরিণত, বাকি দুইটার পরিণত হবে না। কেন হবে না? কারণ দেখো এটা যখন একটা কার্যকরীমূলক যদি COOH থাকে তাইলে কিন্তু এটা জৈব অ্যাসিড, এবং দেখো নাম কিন্তু গ্লিসারিক অ্যাসিড, ওর নামে কিন্তু কোনো অ্যালকোহল নাই, কারণ ও অ্যাসিড হয়ে গেছে। সো বাকি দুইটা আসলে হওয়ার প্রয়োজন নাই, কার্যকরীমূলক একটাই COOH থাকবে। একজন বলছে ভাই উডস বিক্রিয়ায় তো কার্বন সংখ্যা ডাবল হয়। ভাইয়া এটা উডস না, এটাকে বলে উডস ফিটিগ। উডস ফিটিগ, ঠিক আছে? এটাকে কি বলে? উডস ফিটিগ, যেখানে ডিফারেন্ট দুইটা অ্যালকাইল হ্যালাইডে, যেখানে দুইটা অ্যালকাইল হ্যালাইডের, এখানে দেখো আমি কিন্তু এটা 2 কার্বনের নিছি, আর এটা কত কার্বন? এটা 1 কার্বনের নিছি। 2 আর 1 কার্বন যোগ করে দিলে 3 কার্বন। আমি যদি দুইটাই 2 কার্বনের নিতাম তাহলে উডস বলতাম। এখন যখন একটা 2 কার্বন একটা 1 কার্বন নিছি, এটাকে উডস ফিটিক বলা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়? উডস ফিটিক বলা হয়। এখন সবাই বলো, সবাই বলো বুঝতে পারছি কিনা? সবাই বলো বুঝতে পারছি কিনা? এই আদনান সিয়াম, পূজিতা রয় চৌধুরী, তোমরা কি বুঝতে পেরেছো উডসের কাহিনীটা? বুঝতে পেরেছি। এবার আসো গ্লিসারিন থেকে এই জিনিসগুলো জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। গ্লিসারিন থেকে এই জিনিসগুলো জানলে আমাদের হয়ে যাবে। জি স্যার, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, বুঝছি বুঝছি বুঝছি, ওকে, ওকে। এখন দেখো, এখন দেখো আমরা গ্লিসারিন শেষে আমরা ইথারে চলে যাই। গ্লিসারিনে যা পড়ছি এনাফ, গ্লিসারিনে যা পড়ছি এনাফ, গ্লিসারিনের আর কিছু দরকার হবে না। তোমাদের বলো, কারো কোনো প্রবলেম থাকলে জানো। হৃদয় গহীন, ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, আসো, একজন এসে এখন সালাম দিচ্ছে, হাই রে জুবাইর সরকার। এই জুবাইর সরকার এটা কি আমাদের যুবরাজ নাকি, নাকি অন্য কেউ? আচ্ছা, আসো ইথার। সর্বপ্রথম আমরা ইথারের কিছু মানে ফান্ডামেন্টাল জিনিস, ইথারের একটু বেসিক দেখি। ইথারের ব্যাপারে একটা জিনিস মনে রাখবা, এই যে ধরো অ্যালকোহল, হ্যাঁ, তারপরে ধরো এই যে ইথার, আর এই যে ধরো পানি, অ্যালকোহল, ইথার আর পানি, মনে রাখবা এরা কিন্তু মোটামুটি বাপ দাদা এরকম সম্পর্ক এদের মধ্যে। কেন বলতেছি দেখো, তাদের সবার মধ্যেই অক্সিজেন আছে, তাদের সবার মধ্যেই কি আছে? অক্সিজেন আছে। এবং যদি দুই পাশেই, আচ্ছা সরি, এটা ইথার আর ও আর হবে, আর ও আর, মানে ব্যাপারটা হলো তাদের সবার মধ্যেই অক্সিজেন আছে, এবং দুই পাশে, কয় পাশে? দুই পাশে যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমি পানি বলি, আর দুই পাশে যদি এক পাশে হাইড্রোজেন এক পাশে কার্বনের চেইন থেকে সেটাকে আমি অ্যালকোহল বলি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? অ্যালকোহল বলি। আর দুই পাশেই যদি কার্বন শিকল থাকে
সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ইথার বলি। এখন মেইন কথা হলো ভাই, পানি তো ইনঅর্গানিক কম্পাউন্ড। পানি কি কম্পাউন্ড? ইনঅর্গানিক কম্পাউন্ড। কিন্তু অ্যালকোহল আর ইথার তাদের মধ্যে দেখো প্রচুর মিল আছে। তাদের হাইড্রোজেনের যে শুধু আর দিয়ে দিলেই সেটা কি হয়ে যায়, সেটা ইথার হয়ে যায়। তার মানে অ্যালকোহলের বিক্রিয়ার সাথে ইথারের বিক্রিয়ার তুমি মিল পাবা। এবং এজন্য আমরা আসলে অ্যালকোহল আর ইথারকে প্রায় কাছাকাছি বা একসাথে পড়ার চেষ্টা করি। অ্যালকোহল আর ইথারকে প্রায় কাছাকাছি বা একসাথে পড়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, আমরা যদি দেখি যে অ্যালকোহলের ইথারের কিছু বৈশিষ্ট্য আছে বা অ্যালকোহলের সাথে কিছু অমিল আছে। প্রথম অমিল যদি আমি বলি যে অ্যালকোহল তো পোলার, অ্যালকোহল পোলার হলেও ইথার অপোলার কেন? অ্যালকোহল পোলার হইলেও ইথার অপোলার কেন? অ্যালকোহল পোলার হলে ইথার কেন অপোলার? এটার অ্যান্সার আমার মনে হয় মানে তোমরা অলরেডি জানো। কেন? দেখো এই যে এটা হলো অ্যালকোহলের সংকেত আর এটা হলো ইথারের সংকেত, এটা হলো ইথারের সংকেত। জাস্ট থিঙ্ক আমি ইথারটাকে ঠিকঠাক করে আঁকি, আর ও আর। দেখো অক্সিজেনের তো 3.5, হাইড্রোজেনের 2.1। তো অক্সিজেনের বেশি হওয়ার কারণে এটা হয়ে যায় কি ডেল নেগেটিভ, হাইড্রোজেন হয়ে যায় ডেল পজিটিভ। এবং আমরা যেহেতু পজিটিভ নেগেটিভ পাইছি তাইলে অ্যালকোহলকে বলি পোলার। কিন্তু ইথারের সমস্যা কি? ইথারের সমস্যা হলো দেখো আর মানে তো কার্বন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। এখানেও কত? 2.5। অক্সিজেনের 3.5। এখন যখন তোমরা জানো যে এই দিকে আমি যদি অক্সিজেনের মাঝ বরাবর চিন্তা করি, অক্সিজেন এই দিকে ইলেকট্রন টানে আবার এই দিকে ইলেকট্রন টানে, সে কিন্তু সোজা মুখোমুখি দুইটা বল যদি কাজ করে, মুখোমুখি যদি দুইটা বল কাজ করে তাহলে কি হবে? ধরো আমি এই দিকে আর এই দিকে দুইটা সমান বল আমি মুখোমুখি এইভাবে বসাই দিলাম, তখন তুমি যতই এখানে বল প্রয়োগ করো এদের লব্ধি কত হবে? এদের লব্ধি হবে জিরো। লব্ধি জিরো। ব্যাপারটা হলো দেখো আমি যদি বল দুইটাকে, এই বলটাকে এই দিকে নিয়ে আসি আর এই বলটাকে এই দিকে নিয়ে আসি, তোমরা ফিজিক্সে এই জিনিসগুলো পড়ছো, বলকে যদি আমরা এইভাবে সরাই দেই, দুইটা বল যাদের মধ্যবর্তী কোণ সমান, যাদের মধ্যবর্তী কোণ সমান এবং যাদের যেই বলগুলার মান সমান, এখন দুইটা বলের মান এবং কোণ সমান হলে এই দুইটা বলের লব্ধি কি হয়? তাদের লব্ধি জিরো হয়। তো ভাই লব্ধি জিরো হওয়া মানে কি? লব্ধি জিরো হওয়া মানে হলো এদের যে ইলেকট্রনগুলো আছে ওগুলার উপর মোট যে বল কাজ করবে সেই বলটার মান হবে শূন্য। সে বলের মান কত হবে? শূন্য। মানে আগে যেরকম এখানে তো বলের মান শূন্য হয় না, কারণ এখানে ওই রকম কন্ডিশন নাই। এখানে অক্সিজেনের কাছে ইলেকট্রনগুলো চলে যায় কেন? কারণ ইলেকট্রনের উপর বলটা কাজ করে, অক্সিজেনের বলটা কাজ করে, অক্সিজেন ইলেকট্রনকে নিয়ে চলে যায়। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে যেটা হচ্ছে ভাই, এখানে দুই দিক থেকে ইলেকট্রন যখন মিট করতেছে, একই বল তারা ফেস করতেছে, তখন তারা কি হয়? তাদের মধ্যে লব্ধি বল শূন্য হয়ে যায়। এই কারণে ইলেকট্রনের উপর কোনো ফোর্স নাই এবং এই যৌগটা সবসময় কেমন থাকে? এই যৌগটা সবসময় অপোলার থাকে। একদম মুখোমুখি দুইটা বল হওয়ার কারণে এটার মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না। নর্মাল একটা থিঙ্কিং। এটা আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ে শিখছিলাম। কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেখছিলাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুইটা অপোজিট দিকে বল কাজ করে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের দুইটা অপোজিটে কাজ করে বলে কার্বন ডাইঅক্সাইডের কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড একটা অপোলার যৌগ হয়েছিল, সেম এজ হেয়ার আমাদের এটা একটা অপোলার। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমাদের পরবর্তী কোশ্চেনটা, এটাও প্রথম কোশ্চেনটার সাথে আসলে রিলেভেন্ট। পরবর্তী প্রশ্নটাও প্রথম প্রশ্নের সাথে রিলেভেন্ট। সেটা কি? সেটা হলো যে ভাইয়া আমাদেরকে প্রশ্ন আবার এরকম এগুলো খতে আসে যে আরওএইচ অপেক্ষা, দেখো আমি কিন্তু একটু আগেই বলছি পানি, অ্যালকোহল আর ইথার তারা একজন আরেকজনের মানে খালাতো ভাই, তাদের মধ্যে অনেক মিল আছে।
কিন্তু একইভাবে তাদের মধ্যে অনেক অমিলও আছে। মিলগুলো আমরা একটু পরে দেখব, তাদের স্ট্রাকচার দেখেও মিল বোঝা যায়। তো অমিলগুলা দেখি। অ্যালকোহল অপেক্ষায় ইথারের স্ফুটনাঙ্ক বেশি কেন? অ্যালকোহল অপেক্ষা ইথারের স্ফুটনাঙ্ক বেশি কেন? অ্যালকোহল অপেক্ষায় ইথারের স্ফুটনাঙ্ক, এই উল্টা বলছি, অ্যালকোহল অপেক্ষা ইথারের কম, অ্যালকোহলের বেশি। ঠিক আছে, কেন কম কেন বেশি আমরা একটু দেখি। কেন কম কেন বেশি? এটা কেন কম কেন বেশির কারণ আসলে আগেরটাই। সেটা হলো, দেখো অ্যালকোহলের মধ্যে কিন্তু এই যে সবাই এইভাবে থাকে। হ্যাঁ, এই যে ধরো দুইটা অ্যালকোহলের মধ্যে তুমি যদি খেয়াল করো, অক্সিজেন ডেল নেগেটিভ, হাইড্রোজেন ডেল পজিটিভ, অক্সিজেন ডেল নেগেটিভ, হাইড্রোজেন ডেল পজিটিভ, তাদের মধ্যে কি হয়? এই যে একটা অ্যাট্রাকশন কাজ করে। এই যে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কাজ করলো, একটা অ্যালকোহল কিন্তু আরেকটা অ্যালকোহলের সাথে বন্ধনে জড়িত। কিন্তু ইথারের ক্ষেত্রে কি কোনো বন্ধন আছে? ইথারের কথা একটু চিন্তা করো তো। এই যে ইথার, এই যে ইথার, তাদের মধ্যে কোনো কি নেই, কোনো বন্ধন নাই, কারণ তারা তো অপোলার, তাদের ডেল নেগেটিভ ডেল পজিটিভ নেই। তাহলে আমরা বলবো যে অ্যালকোহল পোলার হওয়াতে, অ্যালকোহল পোলার হওয়াতে, পোলার হওয়াতে তার মধ্যে কি থাকে? আন্তঃআণবিক বন্ধন থাকে। তা আন্তঃআণবিক বন্ধন থাকা মানে কি? তুমি যদি ওকে ফুটাইতে হয়, ওকে গ্যাসীয় বানাইতে হয়, তাহলে আগে বন্ধনগুলা ভাঙতে হবে। তাহলে আগে কি বন্ধনগুলা ভাঙতে হবে। তাই আমরা বলবো যে স্ফুটনাঙ্ক বা সংক্ষেপে আমরা বলি বয়লিং পয়েন্ট বেশি। আর এখানে কোনো অপোলার যৌগ, কোনো আন্তঃআণবিক বন্ধন নাই, তাই এখানে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে? কম হয়ে যাবে। এগুলো একটু থিওরিটিক্যাল পড়াশোনা, একটু থিওরিটিক্যাল পড়াশোনা, আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারণ অন্য অধ্যায়ের সাথে একটু রিলেটেড তো, তাই সবকিছু আসলে চাইলে এই অধ্যায় একদম ভেঙে ভেঙে দেখানো সম্ভব হয় না। ওকে, লিখছো সবাই? লিখছো সবাই? আচ্ছা, লিখে হইলে আসো আমরা ইথারের প্রস্তুতিগুলো দেখে ফেলি। ইথারের দুইটা প্রস্তুতি আছে, সে দুইটা প্রস্তুতি আমরা দেখে ফেলি। ইথারের প্রাথমিক আলাপ গেল, এবার হলো ইথারের প্রস্তুতি। ইথারের প্রস্তুতি কেমন? ইজি। ইথারের প্রস্তুতি কেমন? ইথারের প্রস্তুতি হলো ইজি। ইথারের প্রস্তুতির জন্য আমরা প্রথমে অ্যালকোহল থেকে একটু বানাই। অ্যালকোহলের সাথে কেউ যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেয়, তাহলে কি প্রডিউস হয়? এখানের OH চলে যায় এখানের হাইড্রোজেনের সাথে, এবং চলে গেলে RONA এটা প্রডিউস হয়। ঠিক আছে, RONA এটা প্রডিউস হলো। অথবা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে না দিয়ে আমরা 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 সবচেয়ে ইজি দিকে যাই, এত প্যারায় যাব না। এই যে RX দেখছি না আমরা, RX অ্যালকেল হ্যালাইড, অ্যালকেল হ্যালাইডের সাথে RONA এর বিক্রিয়া। অ্যালকেল হ্যালাইডের সাথে তুমি যদি RONA এর বিক্রিয়া দাও, RONA অনেকভাবে পাওয়া যায়। তুমি ওই যে একটু আগে যেটা দেখালাম ওইভাবে পাওয়া যায়। তুমি অ্যালকোহলের মধ্যে সোডিয়াম দিলে সেখানেও RONA পাইছো। তো RONA তুমি যত জায়গায় পেয়েছো সে কোনো একটা জায়গা থেকে আনলেই হবে। এখানে যখন বিক্রিয়া দিই আমরা কিন্তু অ্যালকেল হ্যালাইডের ক্লাসেই দেখছিলাম X মাইনাস R প্লাস, সোডিয়াম প্লাস RO মাইনাস, এখানের মাইনাস এখানের প্লাসের সাথে যুক্ত হলে ROR, এখানে সোডিয়াম এখানে হ্যালোজেনের সাথে গেলে সোডিয়াম হ্যালাইড, এটা হলো ইথার। এখন এই যে বিক্রিয়াটা আমরা লিখছি, এই যে 1 নাম্বার বিক্রিয়া, ধরো এটা 1 নাম্বার প্রস্তুতি, এই 1 নাম্বার প্রস্তুতিটার নাম হলো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটার নাম কি? উইলিয়ামসন। আগেও আমরা এটা একবার লিখছি, কিন্তু নামটা তখন লেখা হয়নি। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ঠিক আছে, উইলিয়ামসনের নাম অনুসারে হয়েছে, এজন্য উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কি নাম? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। লিখছো ভাইরা? এটাই অনেক ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এটা আমাদের কাজে লাগে।
উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা আমাদের কাজে লাগে। এবার আসো আরও একটা ভাবে আমরা বানানো শিখছি। হ্যাঁ, গত ক্লাসেই শিখছিলাম অ্যালকোহল থেকে বানানো শিখছিলাম, অ্যালকোহল থেকে বানানো শিখছিলাম গত ক্লাসে। কোনটা ছিল বলো তো? অ্যালকোহলের ঘনীভবন করছিলাম না ভাই আমরা? অ্যালকোহলের ঘনীভবন কেমন ছিল? অ্যালকোহলের ঘনীভবন হলো আমরা বেশি করে অ্যালকোহল নিয়েছিলাম, ROH যোগ H2SO4 2:1, বেশি অ্যালকোহল কম সালফিউরিক অ্যাসিড, বেশি অ্যালকোহল কম সালফিউরিক অ্যাসিড। লিখলাম যে বেশি অ্যালকোহল তার সাথে যদি আমি কম H2SO4 নিই তাইলেই কিন্তু কি হয়, তাইলেই ঘনীভবন বিক্রিয়া হয় এবং এই ঘনীভবনের প্রভাবে কিন্তু ROR এটা প্রডিউস হয় এবং সাথে পানি বের হয়। এখন তোমাদের কারো যদি এটা বুঝতে প্রবলেম থাকে তারা কিন্তু অ্যালকোহলের ক্লাসটা নিশ্চয়ই ফাঁকি দিছো, কারণ অ্যালকোহলের ক্লাসে আমি এটা ভেঙে ভেঙে দেখাইছিলাম কিভাবে বিক্রিয়াটা হয়। এটা হলো অ্যালকোহলের ঘনীভবন। কিসের? অ্যালকোহলের ঘনীভবন। মনে থাকবে? ওকে 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 ওকে। এবার আসো অ্যালকোহল আর ইথারের আমরা বিক্রিয়াগুলো একটু দেখি। ইথারের নিজের বিক্রিয়ার চাইতে অ্যালকোহল ইথারের পার্থক্য সূচক বিক্রিয়াগুলো পারলেই হয়। হ্যাঁ, একই অ্যালকোহল ও ইথারের পার্থক্য সূচক বিক্রিয়া। এক নাম্বার হলো PCl5 এর সাথে, কার সাথে? PCl5। PCl5 এর সাথে পার্থক্য সূচক বিক্রিয়া কি? আমাদের অ্যালকোহলের সাথে PCl5 এর রিঅ্যাকশন দিছিলাম, এবার আমি ইথারের সাথে দিব যোগ PCl5। মজার ব্যাপার হলো আমি ইথারের একটাকে জাস্ট R' লিখলাম। R' কেন লিখছি? মানে R নাইলে আলাদা করতে আমাদের একটু কষ্ট হবে। PCl5 এর সাথে এটার বিক্রিয়া দিলে প্রোডাক্ট কি হয়েছে মনে আছে? RCl যোগ HCl, এখানের আর এখানের ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, আর বলবো না, এটা আগেই বলছিলাম POCl3 POCl3 থাকে। তারপরে আমরা কি করছিলাম? তারপরে আমরা HCl কে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিছিলাম, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড বানাইছিল। এটা ছিল শনাক্তকারী বিক্রিয়া একটা। এখন একই জিনিস PCl5 আমি যদি হাইড্রোজেনের জায়গায় R' দেই তাহলে আমার প্রোডাক্ট কি হবে? RCl তো ঠিকই হবে, কিন্তু HCl যেটা হয়েছিল সেটা কি HCl হবে নাকি R'(Cl) হবে? সেটা কিন্তু হবে R'(Cl). সেটা কি হবে? R'(Cl). HCl আর হবে না এবং সেটা এবার হবে POCl3, এটাও ঠিক থাকবে। কিন্তু তুমি কি এবার আর অ্যামোনিয়া দিয়ে তুমি কি সাদা ধোঁয়া পাবা? তুমি অ্যামোনিয়া দিয়ে সাদা ধোঁয়া পাবা না, তুমি অ্যামোনিয়া দিলে এবার অ্যামিন পাবা। ঠিক আছে, অ্যামিন পাওয়াটা এখানে উৎপাদ লেখাটা মেইন না, তুমি লিখবা যে সাদা ধোঁয়া তৈরি হয় না। ঠিক আছে, একটাই সাদা ধোঁয়া হয় আরেকটাই সাদা ধোঁয়া হয় না, কারণ এটা হলো HCl আর এটা হলো RCl। তাহলে আমরা কি করব? ধরো দুইটা পাত্র, আমাদেরকে বললো কোনটা অ্যালকোহল কোনটা ইথার বের করো। আমরা দুইটার মধ্যে PCl5 দিব, দেওয়ার পরে তার মধ্যে আবার অ্যামোনিয়া গ্যাস চালাই দিব। যেখানে সাদা ধোঁয়া হয় সেটা অ্যালকোহল, যেখানে সাদা ধোঁয়া হয় না সেটা হলো আমাদের ইথার। এবার আসো 2 নাম্বার, সোডিয়াম ধাতু দিয়ে। সোডিয়াম ধাতু দিয়ে বিক্রিয়াটা কেমন? সেটা হলো আমি যদি অ্যালকোহলের সাথে সোডিয়াম দেই সেটা কি তৈরি করে? ওই যে RONA যোগ হাইড্রোজেন গ্যাস। এখন একই কাজ, একই ROH অ্যালকোহলকে আমি যদি এবার ইথারকে যদি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দিই তাইলে কি হবে? তাইলে হবে নো রিয়াকশন। কেন? কারণ ভাই সোডিয়াম তো হাইড্রোজেনকে সরাইতে পারে, এখানে কি হাইড্রোজেন আছে? সে সরাবে কাকে? সরানোর মতো কেউ নেই, এই কারণে এখানে কি হবে না, এখানে কোনো বিক্রিয়াই হবে না। মনে থাকবে?
মনে থাকবে? এবার আসো 3 নাম্বার বিক্রিয়া। অনেকগুলো বিক্রিয়া, আমরা কিন্তু বিক্রিয়া পার্থক্য করতে করতেই শিখে যাচ্ছি। HCl এর সাথে বিক্রিয়া, HCl এর সাথে বিক্রিয়াটা কেমন? HCl এর সাথে বিক্রিয়াটা হলো, দেখো HCl এর সাথে বিক্রিয়াটা হলো, আমি যদি অ্যালকোহলকে HCl এর সাথে দেই, অ্যালকোহল যোগ HCl, তাহলে কি তৈরি হয়? RCl যোগ পানি। এটা অ্যালকোহলের মধ্যে আমি তোমাদেরকে পড়াইছি। এখন যখনই পানি হয় তখন আমরা এটাকে, যাতে ব্যাক রিয়াকশন না হয়, প্রিভেন্ট করার জন্য আবার গাঢ় জিঙ্ক ক্লোরাইড দিই। এবার তুমি যদি ইথার নাও, ROR, তার সাথে যদি HCl নাও, এবার ঘটনা আগের মতো আর হবে না। এবারের ঘটনা কি হয়ে যাবে? এবার ঘটনা অনেক চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কিভাবে? দেখো, এখানে তো ক্লোরিন এখানে আগের মতো বিক্রিয়া করতে পারবে না। আগে যেরকম OH চলে গেছে, পানি বানাইছে, এখন তো আর OH নেই। এখন এখানে যে অক্সিজেনের লোন পেয়ার আছে না, লোন পেয়ার দিয়ে কিছু একটা হবে। লোন পেয়ার দিয়ে কি হবে? দেখো, এখানে লোন পেয়ার দিয়ে হবে যে ROR, এখানে যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার নিয়ে H প্লাস ওদের সাথে বন্ধন গঠন করবে। এই যে এখানে যে H প্লাস আছে, Cl মাইনাস আছে, H প্লাস এখানে বন্ধন গঠন করবে, আর এটা একটা জটিল যৌগ তৈরি হচ্ছে, এখানে ক্লোরিন মাইনাস থাকবে। মানে H প্লাস আর ক্লোরিন মাইনাস, এখানে যেহেতু পজিটিভ চার্জ আছে টোটালটার উপর এখন, তাহলে ক্লোরিন মাইনাসও তাদের সাথে থাকবে। এটাকে বলা হয় অক্সোনিয়াম আয়ন। এটাকে কি বলে? এটাকে বলে অক্সোনিয়াম আয়ন প্রস্তুত হয়েছে। অক্সোনিয়াম আয়ন। ঠিক আছে? তোমরা যারা শুধু বোর্ড প্রস্তুতি নিতে চাও তারা প্রথম দুইটা মনে রাখলেই হবে, আর যারা একটু অ্যাডভান্স জানতে চাও তারা এটাও একটু দেখে রাখো। ঠিক আছে? অক্সোনিয়াম আয়ন প্রস্তুতি। কি প্রস্তুতি? অক্সোনিয়াম আয়ন প্রস্তুতি। এবার আসো, আমরা আরেকটা দেখি, সেটা হলো RCOOR। RCOOR না, RCOCl দিয়ে বিক্রিয়া দিব। RCOCl দিয়ে তুমি চাইলে RCOCl দিয়েও তাদের মধ্যে পার্থক্য করতে পারো। কিভাবে? তুমি দেখো, প্রত্যেক বিক্রিয়া একটা সূক্ষ্ম পার্থক্য থাকবেই। এই যে ROH, গত ক্লাসেই কিন্তু আমরা RCOCl এর সাথে বিক্রিয়া দেওয়া শিখছিলাম অ্যালকোহলের। কিভাবে হয়? এটা হলো এস্টারিফিকেশন রিয়াকশন ছিল, যেখানে আমাদের এই OH-টা এখানের ক্লোরিনের সাথে চলে যায়, তাহলে এখানে থাকলো হলো RCO, যে RCOOR মানে এস্টার, এবং তার সাথে কি তৈরি হলো? HCl, তার সাথে HCl। এবং তোমরা জানো যে HCl এর মধ্যে যদি অ্যামোনিয়া দেওয়া হয় তাইলে ওই যে সাদা ধোঁয়া তৈরি করবে। তো এটা একটা শনাক্তকারী বিক্রিয়া। সাদা ধোঁয়া দেখে তুমি কি করতে পারবা? শনাক্ত করতে পারবা। সাদা ধোঁয়া দেখে তুমি কি করতে পারবা? শনাক্ত করতে পারবা। এখন কথা হলো একই রিয়াকশন আমি যদি অ্যালকোহল না দিয়ে ইথার দিতাম, সেই একই রিয়াকশনের মধ্যে আমি ইথার দিতাম, তাহলে কি হইতো? প্রথম কথা, এই বিক্রিয়াটা প্রথমে হইতেই চাইতো না। তাও যদি আমি এখানে ধরো ফেরিক ক্লোরাইড একটা প্রভাবক মারি, অনেক কষ্টে বিক্রিয়াটা হবে। এবং হয়ে কি হবে? দেখো, এখানে আমি এটাকে একটাকে R' করে দিলাম, এটা RCO, এটা ক্লোরিন। আগেরবার যেরকম হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে গেছে, ধরো আমি বললাম যে এখানের R'-টা ধরো ক্লোরিনকে নিয়ে গেছে, দিলে কি হবে? RCO, এই যে RCO, এখানে OR যোগ, এখানে এস্টার, এখানে দুই জায়গায় এস্টার। R' কার সাথে গেছে? Cl মাইনাসের সাথে গেছে, R'-Cl। এখন ভাই R'-Cl, এটার মধ্যে তুমি যদি অ্যামোনিয়া দাও, এটার মধ্যে কি কোনো সাদা ধোঁয়া পাবা? এটার মধ্যে কি পাবা না? কোনো সাদা ধোঁয়া তুমি পাবা না। এটার মধ্যে কি নেই? কোনো সাদা ধোঁয়া নাই, অথবা বলতে পারো যে না, সাদা ধোঁয়া নেই। এটার একটা পার্থক্যকারী বিক্রিয়া। তারপরে
আমরা যদি আরেকটু দেখতে চাই, আজকের ক্লাসটা একটু ছোট রাখছি, আমার শরীর কিছুটা খারাপ লাগতেছে, তো এই জন্য আমরা আজকে আর ফেনলে ঢুকবো না, কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। 5 নম্বরে আমরা দেখব জারণ বিক্রিয়া দিয়ে। জারণ বিক্রিয়া দিয়ে তুমি চাইলে অ্যালকোহলকে যদি জারণ করে দাও, অ্যালকোহলকে জারণ করলে সেটা কিসে পরিণত হয়? সেটা সর্বোচ্চ জৈব অ্যাসিডে পরিণত হয়, এই তো। তীব্র জারণ করলে সেটা কোথায় পরিণত হয়? জৈব অ্যাসিডে। কিন্তু তুমি যদি আর ও আর, দ্যাট মিনস ইথারকে জারণ করো, তাহলে তুমি পাবা আর ও ও আর। এটার নাম কি? এটার নাম জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড কিন্তু খুবই আনস্টেবল একটা যৌগ, মানে এটা থেকে আগুন ধরে যাইতে পারে খুব তাড়াতাড়ি, এটার মধ্যে ছোটখাটো বিস্ফোরণও হইতে পারে, ঠিক আছে। জৈব পারক্সাইডে আগুন ধরে যায় তাড়াতাড়ি। তো এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ভাই, এখান থেকে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ইথারকে, এগুলো সব ক্ষয়ের প্রশ্ন, ইথারকে কেন রঙিন বোতলে রাখা হয়? ঠিক আছে, ইথারকেও কেমন বোতলে রাখা হয়? রঙিন বোতলে রাখা হয়। এটাকেও আমাদের কি করা হয় না? এটাকেও আমাদের সাদা বোতলে রাখা হয় না, অথবা সূর্যের আলোর সামনে আনে না। কেন আনে না কেউ জানো? এর কারণ হলো, ইথারের এখানে জারণ হইতে হইলে ইউভি রশ্মি যদি পাই তাইলে জারণটা হয়, নাইলে তো জারণ হয় না। ইথারের জারণে কি লাগবে? ইউভি লাগবে। এখন তুমি যদি একটা স্বচ্ছ বোতল এটাকে রেখে দাও, বাতাসের অক্সিজেন তো আছে, বাতাসের কি আছে? অক্সিজেন আছে। আমি বিক্রিয়াটা এইভাবে লিখলে তোমাদের জন্য বুঝতে সোজা হবে, আমি একটু মডিফাই করে লিখি, একই রিয়াকশনে লিখব, প্যারা নেওয়ার কিছু নাই। যোগ হাফ অক্সিজেন, মানে একটা অক্সিজেন আমরা ইন করব, এখানে ইউভির হালকা দরকার আছে। তো বাতাসের যে অক্সিজেন আছে সেটা যদি এখানে ঢুকে যায়, এই যে আরও আর, তাহলে জৈব পারক্সাইড হয়ে যাবে যদি সূর্যের আলোটা পাই। তো আমাদের তো ভাই ইথার একটা নিষ্ক্রিয় জিনিস, আমরা রাখবো, এটা দিয়ে কাজ করব, কিন্তু এটার মধ্যে যদি হঠাৎ করে কি হয়ে যায়, হঠাৎ করে জৈব পারক্সাইড হয়ে যায়, এটা আমাদের কি সমস্যা করবে? এটা হলো আমাদের বিস্ফোরণ ঘটাইতে পারে ছোটোখাটো, এবং দাহ্য পদার্থ যেহেতু আগুন ধরাই ফেলতে পারে। এই কারণে আমরা কি করব? আমরা ওকে রঙিন বোতলে রাখবো, যাতে সূর্যের আলোটা না পায়। কি না পায়? সূর্যের আলো না পায়। এবার আসো 6 নম্বর বিক্রিয়া, PCl3 এর সাথে। PCl3 এর সাথে বলো তো আমাদের কি তৈরি হয়েছিল? ROH দিয়ে যখন PCl3 এর সাথে বিক্রিয়াটা দিছিলাম, তখন কি তৈরি হয়েছিল? তখন আর এর সাথে ক্লোরিন গিয়েছিল, এখানে 3 অণু ছিল, এখানেও 3 অণু ছিল, এবং এখানে H3PO3 হয়েছিল, H3PO3 হয়েছিল। এখন সেম রিয়াকশনটা তুমি যদি ইথারের সাথে দাও, ইথারের সাথে PCl3, মনে রাখবা নো রিয়াকশন। ইথার PCl3 এর সাথে কি করে না? কোনো বিক্রিয়াই করে না। ইথার PCl3 এর সাথে কোনো বিক্রিয়াই করে না। ইথার এমন জিনিস, ইথার কিন্তু অনেকটাই নিষ্ক্রিয়। মনে রাখবা, অ্যালকোহল অনেক সক্রিয়, অ্যালকোহল অনেকের সাথে বিক্রিয়া করে, বাট ইথার নিষ্ক্রিয়। ইথার সবার সাথে বিক্রিয়া করতে চায় না, বিক্রিয়া করে না। তো এই ছিল আজকে আমাদের পড়া। আজকে আমরা খুব বেশি আর পড়লাম না, হ্যাঁ, অ্যালকোহল ইথার শেষ করে রাখলাম। তাইলে আমরা পরের ক্লাসে, এক ক্লাসে চাইলে ফেনল পড়তে পারবো। ফেনলের ক্লাসটা অ্যালকোহলের মতোই স্বাভাবিকভাবে একটু বড় হবে। হ্যাঁ, আজকে যদি ফেনল ধরি, ফেনল ধরলে ফেনল প্রায় 2 ঘন্টার মতো, তো অলরেডি 1 ঘন্টা মনে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন যদি আবার আমি একটা 2 ঘন্টার টপিক ধরি, তাহলে 3 ঘন্টা। 3 ঘন্টা তো তোমরা ক্লাস করতে গেলে কান্নাকাটি করে দিবা, ঠিক আছে। তো প্যারা নেওয়ার কিছু নেই, আমরা নেক্সট ক্লাসে ফেনল পড়বো ইনশাল্লাহ। তোমরা যেটা করবে, একটু মেইন বইগুলো পড়তে হবে, হ্যাঁ। মিনিমাম তোমরা এখন 300 পেজ পর্যন্ত পড়ে রাখতে হবে, যেটা হলো অ্যালকোহল পর্যন্ত। তারপর আমি যখন ফেনল পড়াই দিব, ইথার পড়াই দিব, তখন বাকিটা পড়ে ফেলবা, ঠিক আছে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।